আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের পরিচ্ছেদ নম্বর 8 অর্থাৎ বর্ণের উচ্চারণ নিয়ে আলোচনা করব। বর্ণ রয়েছে, এই সকল বর্ণের উচ্চারণ মূলধ্বনির একই রকম বা অনুরূপ আর কি। কয়েকটি বর্ণের একাধিক উচ্চারণ রয়েছে, আবার কয়েকটি ক্ষেত্রে একাধিক বর্ণের উচ্চারণ অভিন্ন। ধ্বনিগুলো দিয়ে শব্দ তৈরি হওয়ার সময়ে পাশের ধ্বনির প্রভাবে উচ্চারণের অনেক পরিবর্তন বা উচ্চারণটা কি হয়, বদলে যায় আর কি। এখানে বাংলা বর্ণের উচ্চারণ সম্পর্কে আলোচনা করা হলো, অর্থাৎ এখানে যে বাংলা ভাষায় যে 50টা বর্ণ দেওয়া আছে, এখানে একটু আন্ডারলাইন করে দিই। এই যে এখানে আমাদের যে 50টি বর্ণ দেওয়া আছে, এই 50টি বর্ণের উচ্চারণ সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। এর মধ্যে এই যেখানে যে 50টি বর্ণ দেওয়া রয়েছে, এগুলো হচ্ছে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ একত্রে হচ্ছে 50টি। স্বরবর্ণ হচ্ছে 11টি এবং বাকি 39টি হচ্ছে ব্যঞ্জনবর্ণ। এরপর দেখো কি দেওয়া আছে, স্বরবর্ণ। আমরা হচ্ছে স্বরবর্ণ যে 11টি বর্ণ আছে, এইটা নিয়ে এখন আলোচনা করব। দেখো প্রথমে আমাদের কি দেওয়া আছে, অবর্ণের উচ্চারণ কয় রকম হয়ে থাকে? 2 রকম হয়ে থাকে। সেটা কি কি? অবর্ণের উচ্চারণ অ এবং ও এর মতো হয়ে থাকে। সাধারণত সাধারণ উচ্চারণ অ এর মতো। অ এর সাধারণ উচ্চারণ কার মতো হয়? অ এর মতো হয়, কিন্তু পাশের ধ্বনির প্রভাবে অ কখনো কখনো ও এর মতো উচ্চারিত হয়। অর্থাৎ অবর্ণের যে 2টা উচ্চারণ হয়, 2 রকম উচ্চারিত হয়। সেটা কি কি? স্বরে অ এবং ও। কিছু কিছু সময় আমরা অ এর উচ্চারণটা স্বরে অর মতোই পাই, আবার যখন আমাদের পাশের কোনো ধ্বনি বা পাশের কোনো বর্ণের কারণে এই যে অধ্বনি, এই অবর্ণের ধ্বনি না, অবর্ণের উচ্চারণটা কি হয়? ও এর মতো হয়ে থাকে। তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবা, তখন হচ্ছে এই যে যেই বর্ণের উচ্চারণের পরিবর্তনের নিয়ম, এগুলো নিয়ে তোমরা ইন্টারমিডিয়েটে পাইবা। কারণ ওইখানে প্রমিত বাংলা ভাষার উচ্চারণের নিয়ম বলতে একটা চ্যাপ্টার আছে, সেখানে এই যে টপিকটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছে। তোমাদের নবম দশম শ্রেণীর বইতে একটু সামান্য হালকা টাচ করেছে। দেখো এখানে কি বলছে, অবর্ণের স্বাভাবিক উচ্চারণ। অবর্ণ কখন কখন স্বাভাবিক উচ্চারণ হয় সেটা এখানে দিছে। এখানে কয়েকটা উদাহরণ দিছে। অনেকের ক্ষেত্রে অবর্ণের স্বাভাবিক উচ্চারণ হয়েছে। কথা, অনাথ, এগুলো হচ্ছে অবর্ণের স্বাভাবিক উচ্চারণ। অর্থাৎ এখানে অবর্ণের উচ্চারণ অ এর মতোই হয়েছে। আবার অবর্ণের উচ্চারণ কখন ও এর মতো হয়েছে, দেখো এই যে স্বরে অ তরিষ্কাতি, এখানে স্বরে অডা ও এর মতো উচ্চারিত হয়েছে। অতি হচ্ছে ও তয়সাতি, অতির স্বরে অ তয়সাতি, অতি এর সঠিক উচ্চারণ হচ্ছে ও তয়সিকাতি, অতি। এরপর হচ্ছে অনু। দেখো অনু, এই যে স্বরে অটার উচ্চারণ ও এর মতো হয়েছে, অনু। ঠিক আছে। এরপর হচ্ছে পক্ষ। পক্ষ, এই যে দেখো পক্ষর উচ্চারণ, এই যে প্রথমে ওকার উচ্চারণ হয়েছে, ওকার। এখানে কি উচ্চারিত হয়েছে? ওকার উচ্চারণ হয়েছে। প্রথমে ওকার, তারপর ক, তারপর খ। পক্ষ, পকার পো, ক খকার ক, পক্ষ। এরপর দেখো অদ্য, এই যে স্বরে অদৈজ ফালা, অদ্য। আমরা ইন্টারমিডিয়েটে যখন পড়ছিলাম তখন হচ্ছে আমাদের এরকম একটা নিয়ম ছিল যে অ বর্ণের পরে যদি পরের বর্ণের সাথে জ ফালা যুক্ত থাকে, তাহলে হচ্ছে অ এর উচ্চারণ ও এর মতো হয়ে থাকে। এটা হচ্ছে ইন্টারমিডিয়েটে একটা চ্যাপ্টার আছে, বাংলা দ্বিতীয় পত্র, ওইখানে পাইবা। এইখানে দেওয়া আছে, দেখো অ এর উচ্চারণ, এই যে অদ্য যখন উচ্চারণ করি তখন হচ্ছে আমাদের এই অ এর উচ্চারণটা কিসের মতো হয়? ও এর মতো হয়ে থাকে। এরপর হচ্ছে দেখো আরেকটা কি দেওয়া আছে এখানে, মন, মন ও মন। এখানে দেখো উচ্চারণটা হয়েছে মৌকার মন ও মন, ওকার উচ্চারিত হয়েছে। এরপর স্বরে আ। দেখো স্বরে আ বর্ণের স্বাভাবিক উচ্চারণ কিসের মতো? আয়ের মতো। দেখো যখন অবর্ণের স্বাভাবিকভাবে উচ্চারণ হয় অবর্ণটি, তখন হচ্ছে কি কেমন উচ্চারণ হয়? যেমন আকাশ, আকাশের উচ্চারণ আকাশের মতোই। রাত, রাতের উচ্চারণ রাতের মতো রয়েছে। আলো, আলোতেও স্বরে আর উচ্চারণ স্বরে আর মতোই হয়েছে। কিন্তু আ যখন ইয় জয় এর সঙ্গে থাকবে, তখন এর উচ্চারণ স্বরে আর উচ্চারণ কি এর মতো হবে? এর মতো হবে, এ।
এর মতো উচ্চারিত হবে। যেমন জ্ঞান, দেখছো এই যে জয়জফলা গয়জফলা আকার ন জ্ঞান, এই যে এর মতো উচ্চারিত হয়েছে জ্ঞান। তারপর হচ্ছে জ্ঞাত, তারপর হচ্ছে জ্ঞাপন। এগুলো নিয়ে তোমরা মুখস্থ করবা, এগুলো নিয়ে হচ্ছে মুখস্থ করবা বলতে বারবার প্র্যাকটিস করবা খাতায়, তাহলেই তোমরা এগুলো নিয়ে অ্যান্সার করতে পারবে। এগুলো নিয়ে আমি এখানে দাগটা দিলাম। বেশিরভাগ ক্ষেত্রে এই যে স্বাভাবিক উচ্চারণের চেয়ে অস্বাভাবিক উচ্চারণ অর্থাৎ বিকৃত উচ্চারণটাই বেশি আসে তোমাদের পরীক্ষায়। এগুলো একটু দেখবা এবং তোমরা খাতায় বারবার প্র্যাকটিস করবা। এরপর কি দেওয়া আছে দেখো, এরপর দেওয়া আছে রস্যই এবং দীর্ঘই। রস্যই ধ্বনির হ্রস্বতা ও দীর্ঘতা বোঝাতে দুইটি বর্ণ রয়েছে, সেগুলো কি কি? রস্যই এবং দীর্ঘই। কিন্তু বাংলা ভাষায় উভয় বর্ণের উচ্চারণ একই রকম, অর্থাৎ রস্যই এবং দীর্ঘই যে উচ্চারণ এগুলোর উচ্চারণ প্রায় সেম বা একই ধরনের। যেমন দিন, দিনের উচ্চারণটা দেখো, দয়রেশিকার দিন ও দিন, আবার দয়দীর্ঘিকার দিন ও দিন। এটাও যখন উচ্চারণ করবা দি ন দিনও, আচ্ছা এখানে দিনও উচ্চারিত হয়েছে। তারপর হচ্ছে বিনা, এই যে দেখো বয়রেশিকার বি নয়কার না বিনা। এরপর হচ্ছে এই যে দেখো এইখানে বিনা, এইখানে দেখো বিনা, বিনার এই যে উচ্চারণ করছে কীভাবে, বয়রেশিকার বি নয়কার না। এরপর হচ্ছে হীন, হয় দিকের হি ন নৌকান্ন হীন। এখন এই যে দেখছো রসিকার এবং দীর্ঘিকারের ক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, উচ্চারণ কিন্তু একই রয়েছে, ঠিক আছে। এরপর রয়েছে কি দেখো রস্য এবং দীর্ঘর উচ্চারণ। রস্য ধ্বনির হ্রস্বতা ও দীর্ঘতা বোঝাতে দুইটি বর্ণ রয়েছে, সেগুলো কি কি? রস্য এবং দীর্ঘ। কিন্তু বাংলা ভাষায় উভয় বর্ণের উচ্চারণ একই রকম। এই যে রস্যই দীর্ঘই, এই রস্যই দীর্ঘর মতোই রস্য ও দীর্ঘর উচ্চারণ কি হয়? একই রকম হয়ে থাকে। যেমন উচিত, রস্য উচ্চাইষা চিত উচিত, এই যে কোনো চেঞ্জ হয় নাই। আবার উষা, রস্য উষা একাশা উষা। 19, রস্য উনিশে নিশ 19। ঊনবিংশ, রস্য নৌকন্ন ঊনবৈশে বি অনেকস্বর সহকর্ষ ঊনবিংশ। দেখো এই যে রস্য দীর্ঘ কিন্তু কোনো পরিবর্তন হয় না, রস্যর জায়গায় দীর্ঘ দিলেও উচ্চারণের কি হবে না, কোনো পরিবর্তন হবে না। এরপর রয়েছে রি। রি বর্ণের উচ্চারণ কিসের মতো হয়ে থাকে? রি বর্ণের উচ্চারণ রয় রসিকার রি এর মতো হয়ে থাকে। যেমন ঋতু, রয়েছে ঋতু শত্রু ঋতু, রয়েছে ঋ ন ঋণ, এখানে ঋণ দেওয়া আছে, রয়েছে ঋ ন ঋণ। কৃষক, কয় রফলা রসিকার, কয় র, এই যে রফলা দেখছো, এই যে কয় রফলা উচ্চারণ হচ্ছে কৃষক। তারপর দৃশ্য, দয় রফলা আসছে, দেখছো এই যে দর সাথে কি হয়েছে, রফলা যুক্ত হচ্ছে। এগুলো তোমরা হচ্ছে বারবার খাতায় লিখবা, তাহলে তোমাদের উত্তর করতে খুব সহজ হবে বা খুব ইজি ওয়েতে তোমরা এগুলো পরীক্ষার খাতায় চিনতে পারবা। আমি তোমাদেরকে এটা আন্ডারলাইন করে দিই, এখানে দিছিলাম, হ্যাঁ। এরপর হচ্ছে এ বর্ণের উচ্চারণ কীরকম হয়? দুই রকম হয়ে থাকে। এর বর্ণের উচ্চারণ কয় রকম হয়? দুই রকম। প্রথমবার হচ্ছে স্বাভাবিক উচ্চারণ এর মতোই হয় এবং তোমার বিকৃত উচ্চারণ হয় এর মতো। সাধারণত বিকৃত উচ্চারণ হয় কিসের মতো? এর মতো। সাধারণ উচ্চারণ এ, কিন্তু পাশের ধ্বনির প্রভাবের কারণে এ কখনো কখনো এর মতো উচ্চারিত হয়। যেমন এ বর্ণের স্বাভাবিক উচ্চারণ কি? একটি, তারপর হচ্ছে দেশ, এলো, এগুলো হচ্ছে স্বাভাবিক উচ্চারণ। এরপর এ বর্ণের বিকৃত উচ্চারণ, অর্থাৎ এ বর্ণ যখন এর মতো উচ্চারণ হয় তখন সেগুলো কি কি? একটা, দেখো এখানে কি আছে, একটা, বেলা, তারপর হচ্ছে খেলা। যে একটার উচ্চারণে এ উচ্চারিত হয়েছে, বেলা উচ্চারণের ক্ষেত্রে ব্যা উচ্চারিত হয়েছে। আবার খেলার উচ্চারিত খ্যা, মানে এই এ উচ্চারিত হয়েছে খেলা, দেখছো। এই জন্য হচ্ছে এগুলো হচ্ছে বিকৃত উচ্চারণ। এরপর দেখো ওই বর্ণের উচ্চারণ কেমন হয়? ও রস্যই ওই, প্রথমে একটা ও থাকবে ও, এরপর হচ্ছে রস্যই বা রসিকা থাকবে। যেমন হচ্ছে ঐকিক, দেখছো ও এর পরিবর্তে আমরা এখানে কি দিছি? ও রস্যই ওই। তারপর তৈল, এই ঐকারের পরিবর্তে আমরা এই যে ওকার, ওকার দ্বারা মূলত ওকেই বোঝানো হয়, ঠিক আছে। আচ্ছা আমি এটা মুছে দিলাম। এই ওই দ্বারা কি বোঝায়? ওকার এবং রস্যই। তাহলে আমরা এই যে ও এর উচ্চারণ পেলাম কীরকম, সেটা হচ্ছে ও এর স্বাভাবিক উচ্চারণ হচ্ছে ওই
ও রস্যই ও এর মতো ওই এর মতো উচ্চারিত হয়। এখানে তোমরা এটা আন্ডারলাইন করে রাখো, এগুলো নিয়ে কাজে দিবে। ঠিক আছে, এখানে একটু বাঁকা গেছে, আমরা একটু দাগটারে একটু সোজা করে দিই। এরপর দেখো ও বর্ণের উচ্চারণ, ও বর্ণের উচ্চারণ সাধারণত কিসের মতো হয়ে থাকে? ও এর মতো হয়ে থাকে। যেমন ওল, ওল, তারপরে বোধ, এগুলোর উচ্চারণ কি হয়নি? ওর উচ্চারণ পরিবর্তন হয়নি। এরপর হচ্ছে ও, ও বর্ণের উচ্চারণ কেমন হয়? ও রস্য ও। যেমন হচ্ছে এই যে এখানে এটা তুমি ও বর্ণের উচ্চারণ কেমন হয়? ও এর মতো। ও বর্ণের উচ্চারণ ও এর মতো হয়ে থাকে। যেমন ঔষধ, ও রস্য সদ ঔষধ। মৌমাছি, ওকার উচ্চারিত হয়েছে। মৌকার মৌ, এই যে এই ওকার দিয়ে মূলত হচ্ছে ওকে বোঝায়। এরপর তো দেখছো এই যে রস্যর কারণে এখানে রস্য বলছে মৌমাছি। ঠিক আছে, এগুলো তোমরা বারবার খাতায় লিখে পড়বা। এরপর আমরা পাই হচ্ছে, দেখি দেখো, ব্যঞ্জন বর্ণ। এতক্ষণ আমরা এই যে এখানে যে কটা উচ্চারণ আমরা দেখলাম, অর্থাৎ এখানে টোটাল 11টা বর্ণের উচ্চারণ দেওয়া হয়েছে। সেগুলো হচ্ছে স্বরবর্ণ। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। দেখো এখন হচ্ছে আমরা ব্যঞ্জন বর্ণ নিয়ে আলোচনা করব। এতক্ষণ আমরা হচ্ছে স্বরবর্ণ নিয়ে আলোচনা করছি। ব্যঞ্জন বর্ণগুলো সাধারণত নিজ নিজ অনুযায়ী উচ্চারিত হয়। যেমন কলা, খড়, বল, নাচ শব্দের ক, খ, ব, ন ইত্যাদির বর্ণের উচ্চারণ যথাক্রমে ক, খ, ব, ন ইত্যাদি। অর্থাৎ এই যে দেখো, এইখানে যেইগুলো আমরা এখন দাগাবো না বা আন্ডারলাইন করবো না, এগুলো তোমাদের বোঝানোর জন্য দিছে। এগুলোর উচ্চারণ কিন্তু এই যে এইটা শুরুতে আছে ক, তারপর খ, ব, ন, এগুলোর উচ্চারণ কিন্তু চেঞ্জ হয় নাই বা পরিবর্তন হয় নাই। তবে এই ব্যঞ্জন ধ্বনির মধ্যে কিছু কিছু বর্ণ আছে যেগুলোর উচ্চারণ যখন শব্দের শুরুতে বসে তখন হচ্ছে পরিবর্তন হয়ে থাকে। এগুলোর মধ্যে অন্যতম কোনটি? সেটা হচ্ছে ইও। দেখো, ইও বর্ণের নিজস্ব কোনো ধ্বনি নেই। এটা হচ্ছে অনেক সময় প্রশ্ন আসে যে নিচের কোন বর্ণ, কোন ব্যঞ্জন বর্ণের নিজস্ব কোনো ধ্বনি নেই? সেটা হচ্ছে কি ইও। স্বতন্ত্র ব্যবহারে অ এর মতো এবং আর যুক্ত ব্যঞ্জনে ন এর মতো উচ্চারিত হয়। যেমন মিয়া, দেখছো এই যে মিয়া, মিয়া উচ্চারিত হয়েছে। এরপর হচ্ছে চঞ্চল, চন অচন, চল অচঞ্চল, গঞ্জ, গঞ্জ, গণ যগজ, গঞ্জ। এগুলো নিয়ে হচ্ছে তোমাদের উদাহরণ দিচ্ছে এখানে, এগুলো নিয়ে তোমরা বারবার লিখে লিখে প্র্যাকটিস করবা। এরপর দেখো ন বর্ণের উচ্চারণ কেমন হয়? এটা হচ্ছে মদিনন্য বা মূর্ধন্য। আমরা ছোটোবেলা পড়তাম হচ্ছে মদিনন্য, কিন্তু এখন হচ্ছে আধুনিক উচ্চারণের ক্ষেত্রে এটা হচ্ছে মূর্ধন্য। মূর্ধন্যর উচ্চারণ সাধারণত নয়ের মতো হয়ে থাকে। যেমন দেখো কণা, এখানে মদিনন্য ব্যবহার করা হয়েছে। এখানে দেখো ক নয় কান্না, এখানে দন্তন্য ব্যবহার করা হয়েছে। এখানে হচ্ছে মূর্ধন্য, এখানে হচ্ছে দন্তন্য। দেখছো উচ্চারণ কিন্তু একই রয়েছে। এরপর হচ্ছে বাণী, বয়কার বান ঋষিকার নি বাণী। এরপর হচ্ছে হরিণ, হকার হো রৈশা ঋণ হরিণ। কিন্তু নয়ের ন পরিবর্তন হওয়ার কারণে কিন্তু উচ্চারণ কোনো পরিবর্তন হয়নি এখানে। এরপর হচ্ছে ব, ব ব বর্ণের সাধারণ উচ্চারণ কেমন হয়ে থাকে? বয়ের মতোই হয়ে থাকে। তবে ফলা হিসেবে এই বর্ণের উচ্চারণের স্বাতন্ত্র রয়েছে। ব বর্ণে যখন একলা বসে তখন হচ্ছে বয়ের উচ্চারণ কিসের মতো হয়ে থাকে? বয়ের মতোই হয়ে থাকে। যখন এটা একটা ফলা হিসেবে বসে, অর্থাৎ এই যে নিচে দেখছো, যখন এটা নিচে বসে তখন হচ্ছে এটার একটা স্বাতন্ত্র উচ্চারণ হয়ে থাকে, এটার আলাদা একটা উচ্চারণ হয়ে থাকে। যেমন শব্দের আদিতে ব ফলার উচ্চারণ হয় না, অর্থাৎ যখন শব্দের শুরুতে ব যুক্তবর্ণ আকারে থাকবে তখন ব এর কোনো উচ্চারণ হবে না। যেমন ত্বক, দেখছো এখানে ত্বক, ব কোথাও উচ্চারিত হয় নাই। ত ক, ত এবং ক উচ্চারিত হয়েছে। শ্বশুর বানামে শ, এখানে হচ্ছে তালুবস্য উচ্চারিত হয়েছে, কিন্তু ব উচ্চারিত হয়নি। যেমন ত্বক, শ্বশুর, স্বাধীন, এই যে স্বাধীনেও কিন্তু স উচ্চারিত হয়েছে, ব কিন্তু উচ্চারিত হয়নি। তার মানে কি শব্দের, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আচ্ছা
শব্দের শুরুতে কি হয় না, শব্দের শুরুতে হচ্ছে আদিতে মানে হচ্ছে শুরুতে, বারবার এটা বাঁকা যাচ্ছে কেন, শব্দের আদিতে হচ্ছে ব ফলা উচ্চারিত হয় না। যেমন এই যে কি কি আছে দেখো, এর মধ্যে ত্বক, শ্বশুর, স্বাধীন ইত্যাদি। শব্দের মধ্যে বা শেষে দেখো এখানে ভালো একটা কথা বলছে, শব্দের মধ্যে এবং কোথায় শেষে যখন ব ফলা যুক্ত থাকবে সেই ব ফলার উচ্চারণে কি হবে, দ্বিত্ব উচ্চারণ হবে। যেমন অশ্ব, এই যে দেখো অশ্ব হচ্ছে না, অশয় ব, এই যে এখানে দ্বিত্ব উচ্চারণ বলতে এই যে ব কার সাথে যুক্ত আছে, এই শ এর সাথে, এই জন্য শ এর উচ্চারণটা দুইবার হবে। যেমন অ স সৌকস্য, দেখছো এখানে দুইটা স উচ্চারিত হয়েছে। এখানে বলে দিচ্ছে যে শব্দের মধ্যে এবং শেষে যখন বফলা যুক্ত থাকবে তখন হচ্ছে ব্যঞ্জন, যুক্ত ব্যঞ্জনের কি হবে, দ্বিত্ব হবে। এই যে এখানে সর্বশেষ বা মধ্য বা শেষে বফলা যুক্ত আছে, এই জন্য এটা বটা যুক্ত আছে স-র সাথে, এই জন্য হচ্ছে স দ্বিত্ব হয়েছে বা স এর উচ্চারণ দুইবার হয়েছে। এমন বিশ্বাসের ক্ষেত্রেও দেখছো এইখানে কি হয়েছে, এই যে এখানে দুইটা স উচ্চারিত হয়েছে, প্রথমে একটা স, এই যে এই দন্তস্বর কারণে এই যে তালুবস্য হয়েছে, এটা মূলত নিয়ম না, মূলত উচ্চারণের ক্ষেত্রে পরিবর্তন হয়েছে, এই বয়ের কারণে দুইটা স হয়েছে, এই যে এইটা আর হচ্ছে এর পরেরটা, ঠিক আছে। তা আমরা পেলাম হচ্ছে দ্বিত্ব, তো আমরা বুঝতে পারলাম কিভাবে দ্বিত্ব হয় কোনো শব্দে। এরপর দিছে পক্ক, প ক ক ক পক্ক, এখানে তোমরা এগুলো নিয়ে বারবার লিখলে হচ্ছে তোমাদের এগুলো আয়ত্তে চলে আসবে, এগুলো মুখস্থ করার জিনিস না, ঠিক আছে। যত লিখবা তত তোমাদের আয়ত্তে চলে আসবে। ম বর্ণের সাধারণ উচ্চারণ কেমন হয়, ম বর্ণের সাধারণ উচ্চারণ ময়ের মতো হয়। শব্দের প্রথমে ম বর্ণ ম ফলা থাকলে সেই ম উচ্চারণের সময় ময়ের উচ্চারণ কেমন হয়, অ এর মতো হয়। যেমন শ্মশান, যেখানে এটা কিন্তু ম ফলা, এই যে এখানে স এর উচ্চারণ শ্মশান, স অ, দেখছো স অ এর মতো একটা উচ্চারণ হয়েছে। এই জন্য শব্দের শুরুতে কি হয়, ম উচ্চারণ হয়ে কি হয়, সেটা অ এর মতো উচ্চারিত হয়। শব্দের শুরুতে যখন ম ফলা থাকবে সেটা হচ্ছে এটা কি শব্দের শুরুতে যদি ম ফলা থাকে সেটার উচ্চারণ কিসের মতো হবে, অ এর মতো হবে। যেমন এই যে শ্মশান, তারপর স্মরণ ইত্যাদি। শব্দের মধ্যে, এখানে কোথায় বলছে শব্দের মধ্যে ম ফলা থাকলে সেই বর্ণ উচ্চারণের সময় দ্বিত্ব হয় এবং সামান্য আনুনাসিক হয়। আনুনাসিক মানে হচ্ছে ওইটার উপর হচ্ছে একটা চন্দ্রবিন্দু বসবে, এবং দ্বিত্ব মানে তো তোমাদেরকে বুঝাইলামই যে দুইবার উচ্চারিত হবে, দুইবার লিখতে হবে। যেমন আত্মীয়, তল লগে ম ফলা বইছে, এটা হচ্ছে মধ্যে, যেহেতু মধ্যে হয়েছে এই কারণে হচ্ছে ত দুইবার হয়েছে, এবং দ্বিতীয়টার উপরে একটা চন্দ্রবিন্দু বসছে। এখানে এই যেগুলো তোমরা পড়বা, আত্মীয় আছে, তারপর হচ্ছে পদ্ম, তারপর হচ্ছে পদ্ম দেওয়া আছে। এরপর ম ফলা, কিছু ক্ষেত্রে ম ফলায় ম এর উচ্চারণ বজায় থাকে, যেমন যুগ্ম, দেখছো যুগ্মতে কিন্তু আত্মীয়র ম ফলাটা উচ্চারণ হয় নাই, কিন্তু যুগ্মতে কিন্তু জ ফলা উচ্চারিত হয়েছে। যেমন যুগ্ম, জন্ম, তারপর হচ্ছে গুল্ম। আচ্ছা, এটার আমি আরেকটু করে দিই, একটু বাঁকা গেছে, আর এটাকে একটু সোজা করি। আচ্ছা, এখানে হচ্ছে যুগ্ম, তারপর হচ্ছে জন্ম এবং হচ্ছে গুল্ম, এগুলো হচ্ছে তোমার শব্দের যেই ময়ের যেই প্রকৃত উচ্চারণ সেটা বজায় রয়েছে, কিন্তু এই যে উপরের যেগুলো নিই এগুলোতে কিন্তু ময়ের উচ্চারণ বজায় থাকেনি। এরপর হচ্ছে জ ফলা, জ বর্ণের উচ্চারণ জ, বর্গীয় জ, এটা হচ্ছে অন্তস্থ জ, এটা হচ্ছে বর্গীয় জ, বর্গীয় জয়ের মতো উচ্চারণ হয়ে থাকে। যেমন যদি, জ ওকার যো দেশে দি যদি, যিনি জয় জিন এসে নি যিনি, উচ্চারণ হয়েছে। তবে জফলা থাকলে স্বরের উচ্চারণের পরিবর্তন হয়, যেমন ব্যতীত, ব্যথা ইত্যাদি। এখানে কিন্তু জফলা থাকার কারণে এখানে ব্যতীত উচ্চারণটা একটু পরিবর্তন হয়েছে, ব্যথা, ব্যথা। শব্দের মাঝখানে বা
শেষে ফলা থাকলে বর্ণের বর্ণের সঙ্গে যুক্ত থাকলে ওই বর্ণের উচ্চারণ কি হয়? দ্বিত্ব হয়। যেমন কি বলছে যে বাক্যের মাঝে, শব্দের মাঝে কিংবা শেষে থাকে তখন হচ্ছে ওই ব্যঞ্জনটা উচ্চারণে দ্বিত্ব হয়। যেমন উদ্যম, এই যে দুইবার হয়েছে, গদ্য হচ্ছে দুইবার উচ্চারিত হয়েছে, বাংলা দুইবার লিখিত হয়েছে। শব্দের মধ্যে বা শেষে যদি কোনো একটা যুক্ত বর্ণের সাথে থাকে, এই জফলা যদি কোনো যেমন সন্ধ্যা, স্বাস্থ্য, অঘ্র ইত্যাদি। এরপর কি আছে দেখো, র বর্ণের উচ্চারণ সাধারণত কিসের মধ্যে থাকে? র বর্ণের উচ্চারণ সাধারণত এর উচ্চারণের বৈচিত্র্য আছে। শব্দের কিংবা শেষে বর্ণ র ফলা থাকলে সেটা র ফলা উচ্চারিত হয়। যেমন মাত্র, মা তর ফলা উকাত্ত, মা ত তর ফলা উকাত্ত, মাত্র, বিদ্রোহ। এরপর হচ্ছে যাত্রী। কিন্তু শব্দের মধ্যে বা শেষে যুক্ত ব্যঞ্জনের সঙ্গে র ফলা যুক্ত হলেও দ্বিত্ব ব্যঞ্জনের উচ্চারণ হয় না। যেমন কেন্দ্র, কি আছে? কেন্দ্র। তারপর হচ্ছে শাস্ত্র, বস্ত্র ইত্যাদি। এই যে এখানে এগুলো তোমরা হচ্ছে বারবার লিখবা, তাহলে হচ্ছে তোমাদের এগুলো আয়ত্তে চলে আসবে। আচ্ছা, ওকে, এগুলো তোমরা বারবার লিখবা, তাহলে হচ্ছে তোমাদের এই সকল জিনিস আয়ত্তে চলে আসবে। এরপর দেখো 3 শ, অর্থাৎ তালবস্য, মূর্ধন্য ষ এবং দন্তস্ব। স কখনো শ এর মতো উচ্চারিত হয়, অর্থাৎ যে তালবস্য আছে এটা কখনো কখনো কিসের মতো উচ্চারিত হয়? তালবস্যর মতো উচ্চারিত হয়। কখনো দন্তস্বর মতো উচ্চারিত, কখনো তালবস্য। এই যে দন্তস্ব কখনো তালু উচ্চারিত হয়, দন্তস্বর মতোই উচ্চারিত হয়। এগুলো নিয়ে হচ্ছে তোমাদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে কখন তোমরা কোনটা ব্যবহার করবা। এগুলো নিয়ে হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে করতে এগুলো নিয়ে অটোমেটিকলি শব্দ ধরে বোঝা যায় যে এই শব্দের উচ্চারণের সময় এই শ ব্যবহৃত হবে। এরপর সর্বশেষে কি আছে দেখো, মূর্ধন্য ষ বর্ণের উচ্চারণ কি সবসময় কিসের মতো হয়? তালুবস্যার মতো হয়। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে মূর্ধন্য ষর উচ্চারণ সব সময় কিসের মতো হয়? মূর্ধন্য স্বর উচ্চারণ সব সময় তালুবস্যর মতো হয়। যেমন স বর্ণের উচ্চারণ স এর মতো যখন উচ্চারিত হয় তখন কেমন হয় দেখো, শত এবং শশা। এটা বারবার বাঁকা যাচ্ছে কেন? শত এবং শশার ক্ষেত্রে এই যে তালুবস্য এর উচ্চারণ একদম স এর মতোই ছিল। এবং স্ববর্ণের উচ্চারণ দন্তস্ব কখন হবে? যেমন যখন শ্রমিক, তারপর শ্রীগাল, এগুলো যখন উচ্চারিত হয়েছে তখন এই যে তালুবস্য এটা মূলত দন্তস্বর মতো উচ্চারিত হয়েছে। এটা তোমরা একটু দেখবা। এরপর মূর্ধন্য ষ বর্ণের স্বয়ের মতো উচ্চারণ, যেমন ভাষা, তারপর হচ্ছে 16। আচ্ছা, ভাষা 16 যখন আমরা উচ্চারণ করি তখন মূলত মূর্ধন্য ষ দন্তস্বর মতো উচ্চারণ হয়ে থাকে। আচ্ছা, এটা একটু দেখায় দিবা। এরপর স্ববর্ণের উচ্চারণ সাধারণত, সামান্য, এগুলো যখন থাকবে, আমি এগুলো নিয়ে টিকটা তুলে দিচ্ছি। এগুলোর উচ্চারণ তখন কি হবে? সাধারণত, যখন সাধারণত, সামান্য, এগুলো নিয়ে হচ্ছে
যখন স্ববর্ণের উচ্চারণ তালুবস্যর মতো হবে। আবার দন্তন্য স বর্ণের উচ্চারণ স্বয়ের মতো কখন হবে, যেমন আস্তে যখন আমরা উচ্চারণ করব তখন, তারপর সালাম যখন উচ্চারণ করব তখন হচ্ছে স্ববর্ণের উচ্চারণ কেমন হবে, মধ্যাহ্নস্বর মতোই হবে, সরি তালুবস্য দন্তন্য মতোই হবে, দন্তস্বর মতো হবে। দেখো এই যেখানে এই যেখানে 6টা জিনিস দেওয়া, 6টা নাকি 5টা, দেখি 2টা 4টা 5টা, হ্যাঁ এইখানে যে 5টা জিনিস দেওয়া আছে এগুলো তোমরা মূলত হচ্ছে খাতায় বারবার লিখবা, তাহলে হচ্ছে তোমাদের এইখানে যে ভুল হওয়ার সম্ভাবনা আছে এগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা এখানে দেখি যে কি কি টিক দেওয়া আছে এখানে। দেখো ব ফলার উচ্চারণ নেই কোন শব্দে, অশ্ব, তারপর হচ্ছে পক্ক, বিশ্বাস এবং শ্বশুর। আমরা তোমাদেরকে একটু আগে পড়াইছি যে বফলা যখন শব্দের শুরুতে থাকে তখন কি হয় না, বফলা উচ্চারিত হয় না। তাহলে প্রশ্নের উত্তর হবে কি এটা। আচ্ছা আমরা এটা একটু দেখি, যে এখানে বফলা কোথায় গেল, এই যে দেখো এখানে আমরা তোমাদেরকে বলে দিছিলাম শব্দের শুরুতে বা আদিতে, আদিতে মানে হচ্ছে শুরুতে বফলা থাকলে সে কি এই বফলা কি হয় না, উচ্চারিত হয় না। এর মধ্যে একটা উদাহরণ হচ্ছে শ্বশুর। আদ্য আদ্য আচ্ছা অদ্য শব্দের উচ্চারণ কেমন, আমরা তোমাদের বলছিলাম শব্দের শুরুতে যদি অ থাকে এরপরে যদি জফলা থাকে তাহলে অ এর উচ্চারণ কিসের মতো হয়, ও এর মতো হয়। দেখো এখানে শুধু ও একটাই আছে, এই যে এখানে এই ক নম্বর হবে উচ্চারণ, এখানে আমরা এটা পড়ছিলাম অ এর উচ্চারণের মধ্যে। এই যে এখানে দেখো এই যে এখানে তার মানে আমাদের এই দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে উদ্য। এরপর হচ্ছে ঋণের উচ্চারণ কি, দেখো এই যে এখানে যে সকল প্রশ্ন দেওয়া আছে, এমসিকিউ দেওয়া আছে, এগুলো সব রিডিংয়ের মধ্যে আছে। ঋণের উচ্চারণ হবে ঋণ, আমরা এটা দেখি ঋণ যে উচ্চারিত হয়েছে, আমরা এটা রিয়ের বর্ণের মধ্যে যাই, আমরা কি এটা পড়ছি কিনা এখানে দেখি। এই যে দেখো ওই কই গেল ঋণ, এই যে দেখো ঋণ, দেখছো। এরপর কোন বর্ণের নিজস্ব ধ্বনি নেই, একটু আগে আমি তোমাদেরকে এটা দেখায় দিছিলাম, এটা হচ্ছে ইয় বর্ণের কোনো নিজস্ব ধ্বনি নেই। এটা আমরা দেখি এই যেখানে ইয় বর্ণের কোথাও কি নেই, নিজস্ব ধ্বনি নেই। এরপর স্বরে আ কখনো এর মতো উচ্চারিত হয়, অর্থাৎ স্বরে আ কখন এর মতো উচ্চারিত হয় সেটা আমরা দেখি। যে আমরা যখন আমরা বলছিলাম যে এটার উচ্চারণ হবে কি জ্ঞান, যখন শব্দের শুরুতে ইয় জ থাকে তখন এর স্বরে আর উচ্চারণ কি এর মতো হয়, এর মতো হয়, এটা আমরা একটু দেখি। আচ্ছা স্বরে আ, এই যে এখানে দেখো এই যে তোমরা বইটা বারবার একটু রিডিং পড়বা, তাহলে হচ্ছে এগুলা নিয়ে তোমরা খুব নিজেরাই খুব দ্রুত তোমরা উত্তর করতে পারবা। এরপর আমাদের সর্বশেষ প্রশ্ন যেটা, এ এর বিকৃত উচ্চারণ কোনটি, অর্থাৎ এ যে এর মতো উচ্চারিত না হয়ে যে অন্য কিছুর মতো উচ্চারিত হয়েছে সেটা কি আমরা একটু দেখি। এর বিকৃত উচ্চারণ, আচ্ছা এ বর্ণের উচ্চারণ দুই রকমের, এটা হচ্ছে স্বাভাবিক উচ্চারণ একটি, তার মধ্যে রয়েছে দেশ এবং এলো। এরপর হচ্ছে এ বর্ণের বিকৃত উচ্চারণ কি, এর মতো উচ্চারিত হবে, এখানে রয়েছে একটা, বেলা এবং খেলা। এখানে আমাদের কি দেওয়া আছে এখানে একটু দেখি। এই যে দেখো যখন এর বিকৃত উচ্চারণ, এর বিকৃত উচ্চারণ মানে হচ্ছে এর স্বাভাবিক উচ্চারণ হবে না। দেখো আমরা যখন এই যে একটি এবার দেশ এগুলোতে এর স্বাভাবিক উচ্চারিত হয়েছে, কিন্তু খেলার ক্ষেত্রে খেলা এই যে এ উচ্চারিত হয়েছে, খেলা, এটা আমরা এইখানে তোমাদেরকে পড়াইছি। দেখো এখানে কোথায়, এই যে খেলা, এখানে খেলা দেওয়া নাই যদিও, খেলা, আচ্ছা দেখি আমরা এখানে পাই কিনা। এই যে দেখো এর এ বর্ণের উচ্চারণ যখন কি হয় এর উচ্চারিত হয়, এখানে একটু বিকৃত মানে হচ্ছে মানে স্বাভাবিক উচ্চারণ না। তোমরা হচ্ছে এই বিবৃত দেখে হচ্ছে ঘাবড়া যেতে পারো, এটা ভয়ের কোনো কারণ নেই।
এটা হচ্ছে এর স্বাভাবিক উচ্চারণ হয় না যেখানে, সেখানে হচ্ছে বিবৃত ব্যবহার করা হয়। এখানে বলছে যে এ বর্ণের বিবৃত উচ্চারণের উদাহরণ কোনটি? এ বর্ণ, এটার মানে হচ্ছে এ বর্ণের উচ্চারণ সঠিকভাবে কোন কোন জায়গায় ব্যবহৃত হয়নি, অর্থাৎ এ বর্ণের উচ্চারণ কোথায় ব্যবহৃত হয়েছে? ব্যবহৃত হয়েছে কোনটায়? গহতে বা খেলায়। আচ্ছা, আজকে আমি তোমাদেরকে পরিচ্ছেদ নম্বর 8 আলোচনা করলাম। আশা করি তোমরা এইখান থেকে যে সকল প্রশ্ন আসতে পারে সেগুলো তোমরা আন্ডারলাইন করে নিয়েছো। আমরা তোমাদের ইতিপূর্বে 7টা পরিচ্ছেদের উপর ভিডিও দিয়েছি। আশা করি এখানে 43টি যে অনুচ্ছেদ দেওয়া আছে, 43 পর্যন্ত প্রত্যেকটি অনুচ্ছেদের ভিডিও আমরা তোমাদেরকে দিব এবং সেই ভিডিওগুলো তোমরা দেখবে আশা করি। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।